জল্পনার অবসান, শাসক দলের কটাক্ষকে অবশেষে শিলমোহর। ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করলেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বদের নিশানা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নিজের ইস্তফা পত্র দিয়ে বিজেপিতে যোগ দিলেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। আজ সেই জল্পনাতে নিজেই ইতি টানলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সল্টলেকে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি নিজেই। আগামী 7ই মার্চ সরকারিভাবে বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানালেন। রাজনীতিতে আসতেই শাসক দলই তাকে অনুপ্রাণিত করেছে, তাই তৃণমূলকে তিনি এদিন ধন্যবাদ জানাতেও ভোলেননি। অন্য দলে কেন নয়, কেন তিনি বিজেপিতে যোগ দিলেন তার কারণও ব্যাখ্যা করলেন। সঙ্গে সিপিএম সহ কংগ্রেস ও রাহুল গান্ধীকেও কটাক্ষ করতে ছাড়লেন না রাজনীতিতে অভিষেক হতে চলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। সেই জন্য শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতরে ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কী করব? কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি। কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান্ড দিচ্ছে অনেক বেশি, তিনি একজন আইআইটির ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তারা তো কোনো দিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি সহ অন্যান্য বিচারপতিদের যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেছেন তিনি। আরেক বর্ষীয় আইনজীবী অরুণাভ ঘোষকেও নিশানা করতে ছাড়েননি তিনি। যারা বিচারপতি এবং বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন বা প্রশ্ন তুলেছেন তাদের জ্ঞান বুদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আছে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন, সেটা আমি এখনও জানি না। তবে নাম না করে সব থেকে বেশি আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডায়মন্ড হারবারের সাংসদকে তাল পাতার সেফাই বলে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। অভিষেককে পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দল যদি তাকে ডায়মন্ড হারবারে প্রার্থী করে তাহলে অভিষেককে লক্ষাধিক ভোটে হারাবেন বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দাঁড়াবেন, আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে,
তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। তৃণমূলকেও আক্রমণ করতে ছাড়েননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুর্নীতির অপর নাম তৃণমূল একটা যাত্রা পার্টি। দলের অভ্যন্তরে যেভাবে ভাঙন ধরেছে তাতে আমার মনে হচ্ছে তৃণমূল আর রাজ্যে বেশি দিন ক্ষমতায় নেই। 2026 সালের আগেই তৃণমূলের অবস্থা হবে সিপিআইএম এর মতো, মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না, এটা একটা যাত্রা পার্টি। তাদের যাত্রাপালার নাম হচ্ছে মামাটি মানুষ। তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন, সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মদোমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছেন আর বেরোতে পারছেন না। নারদা কাণ্ডে শুভেন্দু সহ তৃণমূলের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। এদিন সেই নারদা কাণ্ডকে একটা চক্রান্ত বলেই জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুভেন্দু সহ অভিযোগ ওঠা তৃণমূলের একাধিক নেতৃত্ব এই চক্রান্তের শিকার বলে দাবি করলেন তিনি। বিজেপিতে সরকারিভাবে যোগ দেওয়ার আগেই পদ্ম শিবিরের অস্বস্তি বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রথম কথা, নারদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত। এটা কোনো আপনার কি বলো ওটাকে স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম লুটিয়ে দিতে, সেই জন্য এই কাজটা করা হয়েছিল। সুতরাং এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সংস্থান অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল। এটি তো শুরু করেছে, অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। কেউ কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনও গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো ঠিক আছে, দেখা যাক। কলকাতা হাইকোর্টের 17 নম্বর এজলাসে তার যে দাপট এতদিন দেখা গিয়েছে, তার কথাই বৃহত্তর স্বার্থে বিজেপিতে যোগ দিয়ে তার সেই দাপটটা কত বজায় থাকবে, তার রাজনৈতিক ভবিষ্যৎ কতটা কণ্টকহীন হবে, তা এখন সময়ই বলবে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিং বাজির রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।